নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমি ভিডিওটি দিতে পারিনি, তার অনেক কারণ ছিল, পারিবারিক কারণ। আমার মা খুব অসুস্থ এবং আমাকে কিছুটা দেখভাল করতে হয়। আমাদের তো আমার মাকে সময় দিতে হয়, তার জন্য আমি বহুদিন ভিডিও আনতে পারিনি। এর জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে যে আমি নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, কিছুদিন আগে জানেন শীত আসার পরে পরেই কিছুটা বেশ বৃষ্টি হয়ে গেছে, এবং সেই বৃষ্টিটা এই যে গোটা 8-10 দিন ধরে যে বৃষ্টিটা চললো, তাতে অনেকের অনেক গাছ নষ্ট হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, ওই বৃষ্টির আগে বসানো আমার দানাগুলো কিন্তু কিছুই নষ্ট হয়নি। কেন নষ্ট হয়নি সেই কথাটা আমি আজকে আপনাদের সামনে খুলে বলবো। আর কীভাবে আপনারা মাটি করবেন, কি মাটি করলে আপনাদের একটা গাছও মরবে না, সেটা আমি অবশ্যই বলবো। আসুন, আমি আজকে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি তা দেখতে পাচ্ছেন, শসা গাছের ভিডিও। এই দেখুন বন্ধুরা, আপনি একটু আগে দেখলেন যে আমি শসাগুলো কেটে রেখেছি, এবং এই শসাগুলো আমি এখনো পর্যন্ত কাটবো। আর বন্ধুরা, এই যে শসা গাছ আপনারা কত সহজে করতে পারেন সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে শসা দানাটা আপনি বাজার থেকে কিনে আনছেন, এই শসা দানাটাকে এক রাতের জন্য আপনি ভিজিয়ে দিন। ভিজিয়ে দেওয়ার পর আপনি মাটি তৈরি করে আপনি বৃষ্টি লাগিয়ে দিন। কেমনভাবে মাটি তৈরি করবেন বন্ধুরা, আপনারা প্লেন গার্ডেন সয়েল নেবেন এবং তার সঙ্গে বালিটার পরিমাণ একটু মেশাবেন। এর জন্য আমি বলি যে অতিবৃষ্টিও হতে পারে, আবার কম বৃষ্টিও হতে পারে। অতিবৃষ্টি হলে যদি আপনি একটু বালি মেশান, তাহলে কী হবে, সেই জলটা আপনার দাঁড়াবে না খুব একটা, এবং গাছটার গোড়াটাকে পচিয়ে দেবে না। সেই জন্য আমি একটু বালি মেশাতে বলি। বালি, ভার্মি কম্পোস্ট, অল্প একটু আড়গুঁড়ো, অল্প একটু শিংকুচি দিয়ে আমি মাটিটা প্রস্তুত করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি যে কী পরিমাণ। দেখুন, এখানে শসা ধরে রয়েছে, দেখুন এটাও কাটবার উপযুক্ত। এই শসাগুলো আপনি বেশি করে ধরাতে পারবেন। এই দেখুন, এখানে 3টে কেটে নিয়েছি, আর এই দেখুন এখানে প্রচুর পরিমাণে ধরে রয়েছে। দেখুন, নতুন নতুন শসা আসছে, সমস্তটাই স্ত্রী ফুল। দেখছেন বন্ধুরা, এই দেখুন সমস্তটাই স্ত্রী ফুল। এই দেখুন স্ত্রী ফুল। আপনি এরকম মাটিতে প্রস্তুত করুন। এবং কি খাবার দেবেন বন্ধুরা, আমি আগেই বলেছি, খাবার যে কোনো জিনিস, খাবার গাছেতে আপনারা সবসময় জৈবিক উপায় করুন। জৈবিক উপায় করবেন মানে জৈবিক উপায় সব কিছু। অনেক সময় এমনও হয়ে যায় যে আমরা মাটিটা জৈবিক উপায় প্রস্তুত করার পরে কীটনাশকটা আমরা জৈবিক দিতে ভুলে যাই, সেটা আমরা রাসায়নিক ইউজ করে ফেলি। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে জৈবিক কীটনাশক আপনি কি ইউজ করবেন। এখন এমন হয়ে গেছে, মানে বিভিন্ন ধরনের পোকার সমাগম ঘটছে। কি করলে আপনি সেই পোকাগুলোকে তাড়াতে পারবেন, সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। বন্ধুরা, জৈবিক মানে জৈবিক। আপনারা যখন থেকে শসা গাছটাকে বসাবেন, তার ঠিক 10 থেকে 12 দিনের মাথায় আপনারা সর্ষের খোল দেওয়া শুরু করে দিন। শুধু সর্ষের খোল নয় বন্ধুরা, সর্ষের খোল এবং নিম খোল। আপনারা মাটির সঙ্গে অবশ্যই নিম খোলটা মেশাবেন, কারণ মাটিতে অনেক পোকামাকড় থাকে। সেই পোকামাকড়গুলো কিন্তু আপনার গাছকে ক্ষতি করে দিতে পারে। তাই মাটির সঙ্গে আপনি নিম খোল যেমন মেশাবেন, তেমন আপনি যখন সর্ষের খোলটা দেবেন, সেখানেও কিছুটা নিম খোলের পরিমাণ দিয়ে দেবেন, যাতে এখানে এই গাছগুলো সুস্থ থাকে। মাটি থেকেই যেহেতু পোকার উৎপত্তি, সেহেতু সেই গাছকে যেন অ্যাটাক না করতে পারে পোকাগুলো। এবং সপ্তাহে আপনারা অবশ্যই এখানে নিম অয়েল স্প্রে করবেন। নিম অয়েল যদি আপনি ছোট থেকে কন্টিনিউয়াসলি নিম অয়েল স্প্রে করে যান, তাহলে কিন্তু পোকা লাগার চান্সটা কমে। দেখুন বন্ধুরা, আমার এই গাছের পাতাগুলো কত সুন্দর সতেজ। এর জন্য হচ্ছে যে আমি নিম অয়েল দিই এবং সম্পূর্ণটাই জৈবিক উপায় করি। এবার আপনি যদি বলেন যে আমি জৈবিক উপায়ে আমি কি কীটনাশক দেব, জৈবিক উপায়ে আপনি কীটনাশক আপনার কিচেনেই রয়েছে, সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, রসুন আছে, যেটাকে আমরা গার্লিক বলি, সেই রসুন এবং লঙ্কা আপনি এক রাত ভিজিয়ে রাখুন। রাখার পর সেটাকে অল্প করে আপনি মিক্সি করে নিন। তারপর জলের মধ্যে গুলে সেই জলটাকে ছেঁকে আপনারা এই গাছের মধ্যে অ্যাপ্লাই করুন। বিশেষ করে এই ডগাগুলোতে আপনারা অ্যাপ্লাই করুন। তাতে এই ডগার মধ্যে থাকা ল্যাদা পোকা, বিভিন্ন ধরনের পোকা, জাপ পোকা, এরা কী করবে, ওই রসুন এবং লঙ্কার জন্য কিন্তু পালাবে। এটা সম্পূর্ণ জৈবিক উপায়। বৃষ্টিতে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে। আপনারা সম্পূর্ণ জৈবিক উপায় করুন। কিন্তু আমাদের
যে এই যে হলুদ গুঁড়ো তো অনেক সময় কাজ করে না, কিন্তু তারপরে আপনাদের কিছুটা রাসায়নিক ইউজ করতে হয়। কিন্তু আমি বলবো বন্ধুরা, যতটা পারবেন কম রাসায়নিক ইউজ করবার চেষ্টা করুন। বন্ধুরা, অতি বৃষ্টিতে আপনাদের গাছকে যেমন পচিয়ে দেয়, গোড়া পচিয়ে দেয়, ক্ষতি করে দেয় অনেক, সেই জন্য আমি বলবো এই স্যাপ ফাঙ্গিসাইডটা অবশ্যই আপনারা জলে গুলে ইউজ করুন। দেখবেন কত ভালো রেজাল্ট পাবেন আপনি। আপনার এই গাছটি ছত্রাকের হাত থেকে রক্ষা পাবে এবং গোড়া পচবে না। এই স্যাপটা আপনারা 15 দিনে একবার ইউজ করতে পারেন। এছাড়া বলবো, আপনারা যদি রাসায়নিক উপায়ে করতে চান, তাহলে দেখুন বন্ধুরা, সাইপারমেথ্রিন, এটা হচ্ছে সাইপারমেথ্রিন 10%-এর কম্পোজিশন। সাইপারমেথ্রিন ওস্তাদ, এই ওষুধটা আপনাদের হাতের কাছে রেখে দেবেন। যে কোনো পোকা দমনে এর জুড়ি মেলা ভার, এই ওস্তাদ ওষুধটা আমি বলতে পারি এটা সাইপারমেথ্রিন 10%। এছাড়া এই ওস্তাদ ছাড়াও আরও অন্য রকমের ওষুধ আছে, সেটাও আপনারা ইউজ করতে পারবেন। মনে রাখবেন বন্ধুরা, এর কম্পোজিশনটা হচ্ছে সাইপারমেথ্রিন। এই যে কায়োমেথাক্সামের 25%-এর একতারা, এটা আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু খুব কার্যকরী ওষুধ। এছাড়া আপনারা কাকা ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে রাসায়নিকভাবে পোকা খুব তাড়াতাড়ি গাছের কোনো ক্ষতি করতে পারবে না, তাড়াতাড়ি আপনি পোকা দমন করতে পারবেন। আর যদি আপনি জৈবিক উপায়ে করেন, তাহলে রসুন এবং লঙ্কার জল আপনারা আগের দিন থেকে ভিজিয়ে রেখে পরের দিন বেটে নিয়ে সেটাকে ছেঁকে নিন বন্ধুরা। তারপর এই গাছের স্প্রে করুন। বিশেষত আপনার শসা গাছের এই ডগায় বিশেষ করে পোকা লাগার চান্স থাকে, জাপ পোকা, ল্যাদা পোকা, তো আপনারা সেটাকে সহজেই দমন করতে পারবেন। সপ্তাহে খাবার দিতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আমার মতন এরকম শসা আপনি ফলাতে পারবেন এবং নিজের কিচেন গার্ডেনের জন্য এটা আদর্শ হয়ে উঠবে। আপনার বাড়ির ফসল আপনি নিজেই ফলিয়ে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।